60 cross, time for 100, let's see. হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নতুন বছরে নিয়ে চলে এসেছি 2025 ইয়ামাহা R15M মনস্টার এনার্জি এডিশন। বছরে কিছু সময়তেই বলতে পারেন এই বাইকটা শোরুমে অ্যাভেলেবেল হয়, আর যেই আমার এরিয়াতে এখানে বাইকটা অ্যাভেলেবেল হয়েছে আপনাদের জন্য আমি রাইড রিভিউর জন্য বাইকটাকে নিয়ে চলে এসেছি। আর শুধুমাত্র রাইড রিভিউ না, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন করবো। ইনফ্যাক্ট এই বাইকটার কম্পিটিশনের সাথেও এই বাইকটাকে কম্পেয়ার করে দেখবো যে এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু সান অটো কালনা ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত রিভিউটা পৌঁছে দিতে পারি। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা যদি কালনা এরিয়াতে থাকেন, কোনো রকম এখানে যদি আপনারা ইয়ামাহা প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করা যাক অফ 2025 ইয়ামাহা R15M ভার্সন। আর সব থেকে প্রথমে আপনাদেরকে কিটা দেখাবো, আগের মতনই পাচ্ছি। এখানে কিন্তু দেখুন 2025 বাইক যথেষ্ট প্রিমিয়াম। সো এখানে কি ওয়েভ কি হওয়া উচিত ছিল কি না সেটা কিন্তু নিচে আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন। আর দেখুন এখানে কিন্তু R15 ভার্সন 4 আছে, ওটার ব্যাপারে কথা বলবো না আজ। এই যে টপ মডেল, যেখানেও কিন্তু অনেক কিছু ভেরিয়েন্ট আছে, R15M এটার ব্যাপারে কথা বলবো। সব থেকে প্রথমে আপনাদেরকে আমি এখানে কালার আর প্রাইসের ব্যাপারটা বলে দিই। দেখুন কালার প্রথম থেকে আমরা সিলভার কালারটা পেয়ে এসেছি, যেটার বলতে পারেন যে শোরুম প্রাইস মোটামুটি 1,99,800 রুপিস পর্যন্ত। অনরোড আস্তে আস্তে 2,36,000 পর্যন্ত হয়। এবার অ্যাপ্রক্স অনরোড যে এক্স্যাক্ট প্রাইস সেটা আপনারা স্ক্রিনে দেখে নিয়েছেন। আর তারপরে এই যে মনস্টার এনার্জি এডিশন এটা আসছে। এবার এটার বলতে পারেন যে এখানে অ্যাপ্রক্সিমেট শোরুম প্রাইস যেটা হতে পারে 2,03,000 টাকা পর্যন্ত। এবার অনরোড আস্তে আস্তে 2,37,000 পর্যন্ত হবে। আগেন বলবো এক্স্যাক্ট প্রাইসটা স্ক্রিনে দেখেছেন। আর তারপর এখানে কিন্তু আবার একটা কার্বন এডিশন আছে, যেটার এক শোরুম প্রাইস মোটামুটি 2,10,300 রুপিস পর্যন্ত, সরি 800 রুপিস। সো ওখানে মোটামুটি কিন্তু বলতে পারেন যে অনরোড প্রাইসটা যেটা এই যে মনস্টার এনার্জি পাচ্ছেন 2,37,000, ওখানে কিন্তু আরও 8 থেকে 10,000 টাকা আপনারা বেশি পে করতে হবে আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা, এবার আপনাদেরকে আমি এখানে কালার আর যে এখানে প্রাইস সেটা আপনাদের বলে দিয়েছি। এবার কী কী পাচ্ছি এটা আপনাদেরকে একবার বলে দিই। দেখুন সবথেকে প্রথমে যদি ভিউটা আপনাদের দেখায়, এনিওস দেন মনস্টার এনার্জির কিন্তু প্রচণ্ড লোগো আমরা এখানে পাচ্ছি, ইয়ামাহা লুপ, দেন এখানে R15 আগেন মনস্টার এনার্জি কুইক শিফটার লোগো, ইয়ামাহা লুপ, এনিওস, এই জিনিসগুলো এখানে পাচ্ছি। এখানেও দেখুন মনস্টার এনার্জি লোগো, রেভস ইওর হার্ট, এটা তো ইয়ামাহার বলতে পারেন একটা ট্যাগ লাইন। অ্যান্ড দেন যদি আপনাদেরকে আমি এখানে লেফট ব্যাপারটা দেখাই, এখানেও কিন্তু মোটামুটি জিনিসপত্র আমরা সেমই পাচ্ছি। আচ্ছা, এরপরে এবার দেখে নিই যে আমরা এখানে জিনিস কী কী পাচ্ছি। সবথেকে প্রথমে এখানে যদি আপনাদেরকে আমি এই ভিউ ব্যাপারটা বলি, দেখুন কমপ্লিট একটা ফেয়ার্ড যে বাইকটা, মানে ওই এন্ট্রি লেভেল স্পোর্টস বাইক যেরকম হওয়া উচিত, কোম্পানি কিন্তু জিনিসপত্র পুরোপুরি ওরকম রেখেছে। আগে তো ইউএসডি আসতো না, এখন বলতে পারেন R15 ভার্সন 3তে ইউএসডি ছিল না, এখন এখানে ইউএসডিও আছে। তো বলতে পারেন স্পোর্টস বাইকের যে ফিলটা ওটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। আচ্ছা, এবার দেখে নিই কী কী আছে। ফ্রন্টে আপনারা এখানে এই বলতে পারেন যে এলইডি প্রজেক্টর ল্যাম্পটা পাচ্ছেন। সো রাত্রেবেলার যখন আপনি রাইড করছেন না, যথেষ্ট একটা ভালো আলো আপনারা পাবেন। এটাও কিন্তু আগে ছিল না R15 ভার্সন 3তে। সো ডেফিনেটলি এখানে একটা প্লাস পয়েন্ট এটা বলতে পারেন। এরপরে যদি দেখেন এখানে এই যে এলইডি ডিআরএলগুলো এখানে কোম্পানি অ্যাড করেছে, যেটা দেখতে যথেষ্ট ভালো লাগে। একবার আপনাদেরকে আমি এখানে অন করে দেখাই। এই যে যেই আপনি এখানে কিটা অন করছেন, এই ডিআরএলগুলো কিন্তু এখানে জ্বলছে। এবার এটাকে এখানে অফ করে দিই। আর তারপরে এখানে যদি দেখেন ভাইজারটা কিন্তু যথেষ্ট ভালো। এবার চালানোর টাইমে দেখবো যে কতটা ভালো এখানে উইন্ড ব্লাস্ট থেকে এটা রক্ষা করছে। আর তারপরে যদি দেখেন এখানে ভালো একটা ফাইবারের আপনি এখানে মাডগার্ড পাচ্ছেন। আর দেন যদি দেখেন 37mm KYBর এখানে আপনারা ইউএসডি ফোকটা পাচ্ছেন, ঠিক আছে। এরপরে যদি দেখেন এখানে টায়ার, ঠিক আছে, এখানে কিন্তু আপনার MRF-এর টায়ার পাচ্ছেন 100/80 সেকশনের উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, কিন্তু হ্যাঁ এটা রেডিয়াল নয়। আর তারপরে ডুয়াল চ্যানেল এগিয়েস তো আমরা R15 ভার্সন 3তেও পেতাম, এখানেও আছে। টায়ার বলতে পারেন ব্রেক সেটটাও সেম রাখা হয়েছে, 282mm পাচ্ছেন উইথ দিস বাইব্রেক ক্যালিপার। এবার টায়ার থেকে কতটা ভালো স্টেবিলিটি, সাসপেনশন কীরকম, ব্রেকিং কীরকম, আগে কিন্তু চালানোর টাইমে একদম কথা বলবো। আর এবার যদি আপনাদেরকে আমি এখানে ইঞ্জিনের ব্যাপারটা বলি, আচ্ছা একটা জিনিস ভুলে যাচ্ছেন, এখানে কিন্তু হ্যাজার্ড ল্যাম্প আছে। এখানে কিন্তু আপনারা এই জিনিসগুলো এলইডি পাচ্ছেন, ফ্লেক্সিবল বা সেমি ফ্লেক্সিবল বলতে পারেন। এখানে যদি আপনারা ইঞ্জিন দেখেন,
ইঞ্জিন কিন্তু বলতে পারেন হালকা একটু চেঞ্জ হয়েছে, এবার চালানোর টাইম এটাকে আপনাদের বলবো। হ্যাঁ মানে পাওয়ার ফিগার্সে খুব বেশি নয়, কিন্তু চালানোর টাইমের ডিফারেন্সটা একটু ফিল হবে। এবার ওটার ব্যাপারে আগে কথা বলবো। এখানে এখনও আপনারা 155cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 4 ফুল ইলেকট্রিক ইঞ্জিন পাচ্ছেন। এবার সেটআপটা একটুখানি আপনাদের দেখিয়ে দিই। এই যে লিকুইড কুলিংয়ের সেটআপ আছে আর ওই যে ইঞ্জিনের ব্যাপারটা কিন্তু আপনারা পেছনে ওইখানে দেখতে পাবেন। আর পাওয়ার ফিগার দেখুন, এখানে 18.4 PS এর ম্যাক্স পাওয়ার উইথ 14.2 নিউটন মিটার অফ ম্যাক্স টর্ক। এবার এটাকে আমরা আগে টেস্ট করবো কত ভালো অ্যাক্সেলারেশন দিচ্ছে। কিন্তু হ্যাঁ, ভেরিয়েবল ভ্যালভ অ্যাকচুয়েশন আছে, 7,500 RPM এর ওপরে গেলে অ্যাক্সেলারেশনটা আরেকটু বেটার হয়। দেন আপনারা এখানে কুইক শিফটার পাচ্ছেন, ক্লাচলেস আপ শিফট কিন্তু, হ্যাঁ ডাউন শিফট হবে না। সো এই ব্যাপারটাও কিন্তু আগে আমরা টেস্ট করে দেখবো যে ক্লাচ ইউজ না করে কতটা ভালো আপশিফট করতে পারছি। আর তার সাথে এখানে কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচও দেওয়া আছে। সো বলতে পারেন যে হাই স্পিডে ডাউন শিফট করলেও রিয়ার টায়ার স্লিপ হবে না। এবার এটাকেও আমরা আগে টেস্ট করে দেখবো, ঠিক আছে। আর তারপরে এখানে যদি এই এক্সস্টটা দেখেন, গার্ডটা বা এই ব্যাপারটা কিন্তু সিলভার কালার রাখা হয়েছে, কিন্তু এক্স্যাক্ট এখানে যে মাফলার মানে বলতে পারেন এখানে যে এক্সস্ট এটাকে ব্ল্যাকে রাখা হয়েছে। এবার এটার যে আওয়াজ ওটাকেও আপনাদের একবার শুনিয়ে দিই। আওয়াজটা আপনাদের কীরকম লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। রিয়ারে যদি দেখেন এরকম একটা সুন্দর টেল ল্যাম্প পাচ্ছেন। আর এই যে ব্যাপারটা না, আমি বলবো R15 ভার্সন 3-তে আমার মনে হয় এই যে সিট কাউল এটার মনে হয় কোয়ালিটিটা আরেকটু বেটার, ঠিক আছে। এবার আপনারা যদি ইউজ করে থাকেন, দেখে থাকেন, বুঝে থাকেন, আপনাদের কি বক্তব্য নিচে কিন্তু প্লিজ জানাবেন কমেন্ট করে। আর ফ্রন্টের মতন সামনেও কিন্তু ফ্রন্টের মতন পেছনেও কিন্তু এখানে আপনারা ওই সেমি ফ্লেক্সিবল বলতে পারেন যে এলইডি টার্ন ইন্ডিকেটার্স এগুলো আপনারা পাচ্ছেন। নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টরগুলো কিন্তু আপনারা অনেকগুলো দিকেই পাচ্ছেন। আর তারপর এখানে কাদামাটির থেকে বাঁচানোর জন্য বলতে পারেন এখানে যে টায়ার হাগার এটাও আপনারা পাচ্ছেন। এবার টায়ারটা যদি দেখেন সত্যিকারে দেখতে হবে, তবে বুঝতে পারবেন যথেষ্ট হিউজ 140/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর দেখতে পাচ্ছেন রেবস লেখা আছে, মানে এটা কিন্তু রেডিয়াল টায়ার, ঠিক আছে। এবার রেডিয়াল টায়ার মানে গ্রিপ বেটার হবে, কতটা বেটার আগে চালানোর টাইমে দেখবো। আর তার সাথে এখানে যদি দেখেন 220mm এর বড় একটা ডিস্ক পাচ্ছি, কতটা ভালো এখানে সেটআপটা আগে চালানোর টাইমে তো টেস্ট করবই। আর এখানে যে লিঙ্ক টাইপ মনোক্রস সাসপেনশন এটাও আপনারা এখানে পাচ্ছেন। এবার ওভারঅল সাসপেনশন কীরকম, ব্রেকিং সেটআপ কীরকম, স্টেবিলিটি ফ্রম দ্য টায়ার কীরকম, ওটা তো আগে আমরা কথা বলবোই। আচ্ছা, এরপরে যদি লেফট পোর্শনটাতে আসেন, এখানে এই যে বলতে পারেন অ্যালুমিনিয়াম সুইং গাম ওয়েট কমানোর জন্য, ঠিক আছে, ভাইব্রেশনটাকে রিডিউস করার জন্য বলতে পারেন অনেকটাও এটা হেল্প করে। অ্যান্ড দেন এখানে বলতে পারেন যে ওপেন চেন সিস্টেম এটা আপনারা পাচ্ছেন। আর তার সাথে এখানে কিন্তু মেন স্ট্যান্ড নেই, সাইড স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার আছে উইথ 6 স্পিড গিয়ার বক্স। আর আগেই বলেছি অ্যাক্সেলারেশন টেস্ট কিন্তু আমরা প্রতিটা ভিডিওর মতন এখানেও করব। আর তারপরে সিট হাইট যদি দেখেন, এখানে কিন্তু আপনারা 815mm এর আগের মতনই মোটামুটি পাচ্ছেন। আর হ্যাঁ, হাইট একটা যেহেতু বেশি 5 পর্যন্ত যদি আপনার হাইট থাকে অসুবিধা হবে না, একটু টিপটা হবে কিন্তু খুব একটা প্রবলেম হবে না। আর তারপরে কুশনিংটা কতটা সফট কীরকম আগে আমরা চালানোর টাইমে দেখবো। এখানে যদি আপনি ট্যাঙ্ক দেখেন, এটা কিন্তু আপনি বলতে পারেন যে ফাইবারের পাচ্ছেন, কিন্তু হ্যাঁ ভেতরে যদি আপনি ট্যাঙ্ক দেখেন মোটামুটি 11 লিটারের আছে। আর আপনি বলতে পারেন এখানে আপনি মোটামুটি দেখুন আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি 40 থেকে 45 পর্যন্ত কিন্তু আপনি মাইলেজও পেয়ে যাবেন, যেখানে আপনারা ইয়ামাহা 3D লোগোটাও পাচ্ছেন। আর তারপরে দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখেন, মোটামুটি এখানে অ্যাপ্রক্সিমেটলি আপনি 170mm পর্যন্ত পাচ্ছেন। আর ওভারঅল ওয়েট আগের ভার্সন 3 থেকে খুব একটা চেঞ্জ এখানে ভার্সন 4 বা ভার্সন M হয়নি। 141 কিলোগ্রাম এখনও আপনি এখানে কিন্তু ওয়েটটা পাবেন। আর আগের মতন এখনও আপনি বলতে পারেন এই যে ক্লিপ অন হ্যান্ডেল বার এটা আপনারা পাচ্ছেন। এখানে হাইবিম লোবিম পাস লাইটের জন্য সুইচ, এই যে এখানে এটা দেখুন ব্লিঙ্ক হচ্ছে, মানে আপনারা বোঝাচ্ছে যে হ্যাজার্ড ল্যাম্পটা অন হয়ে গেছে। ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য সব বাটনগুলো, টার্ন সিগন্যালস অ্যান্ড দেন হর্নটা কিন্তু যথেষ্ট লাউড। আর এখানে রাইট সাইডে ইঞ্জিন কিল সুইচ, নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদের শুনিয়েছি। আর এখানে দেখুন ইয়ামাহা মোটরসাইকেল কানেক্ট আছে, মানে অ্যাপটাকে যদি ইউজ করতে হয় ব্লুটুথের সাথে তাহলে আপনি এখানে কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড দেন যদি আপনাদের বলি সেটা হচ্ছে অ্যাবাউট দিস মিটার কনসোল, ঠিক আছে। এবার এটাকে একবার এখানে অফ করে যদি অন করি তাহলে আপনাদের বেটার বোঝাতে পারবে যে ইয়ামাহাটা আসছে পুরোপুরি এখানে কালারফুল বলতে পারেন। এটা আপনি এখানে কনসোল পাচ্ছেন, এখানে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম আছে, ঠিক আছে, ওটাকে কিন্তু অফ করবেন না যদি অফ করা যায়। আর এখানে কুইক শিফটার আছে, অলরেডি বলেছি, এটা কিন্তু আগে আমরা টেস্ট করে দেখবো। টগল করার জন্য এখানে এই পুরো বাটনসগুলো আপনারা পাচ্ছেন, ট্যাকোমিটার আছে, এখানে আপনারা এই যে গিয়ার পজিশন সেন্সার ওটা পাচ্ছেন, টাইমটা দেখাচ্ছে, ফিউল গেজ সেন্সার আছে। আর এই বাটনগুলো যদি আপনারা এখানে ইউজ করেন তাহলে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ফিউল, ঠিক আছে, অ্যাভারেজ স্পিড কত, ব্যাটারি ভোল্টেজ কত, এগুলো সব দেখাবে এখানে। আর তারপরে যদি দেখেন তাহলে এখানে ওডোমিটার, ট্রিপ 1 ট্রিপ 2 এই জিনিসগুলো দেখাচ্ছে, ঠিক আছে, স্পিডোমিটারটা তো এখানে আছে। আর এই বাটনটা যদি স্পেশালি ইউজ করেন এখানে, এই যে যেহেতু অলরেডি বলেছি এখানে এটা ব্লুটুথ এনেবল মিটার কনসোল
কোন অ্যাপটা ইউজ করতে হবে, ইয়ামাহা মোটরসাইকেল কানেক্টটা যদি মোবাইলের ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এই এখানে যদি কনসোলের সাথে কানেক্ট করেন, তাহলে আপনি এই যে মিউজিক হোক বা ন্যাভিগেশন হোক, ঠিক আছে, বা বলতে পারেন এখানে ধরুন নোটিফিকেশন মানে কল SMS অ্যালার্ট হোক বা ওয়েদার অ্যালার্ট হোক, এই জিনিসগুলো আপনারা ইউজ করতে পারবেন। মেনুতে যদি যান, এখানে এই যে ডিসপ্লে সেটিং আছে, ডিসপ্লেতে গেলে ব্রাইটনেস, ডিসপ্লে কালার, ওয়ালপেপার, ডিফল্ট মিটার মোড, ঠিক আছে, এই জিনিসগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন ল্যাপ টাইম আছে, ঠিক আছে, ল্যাপ টাইম রেকর্ড, এই জিনিসগুলো আপনারা পাবেন। আর তারপরে কিন্তু এখানে TCS আছে, যে অফ করলে দেখুন এখানে এটা ইন্ডিকেট হচ্ছে যে এটা অফ হয়ে গেছে, কিন্তু অফ করবেন না এটা। সিস্টেম সেটিং যদি যান, তাহলে এই যে ক্লক, কাস্টমার নেম, নাম্বার, ইউনিট, এই জিনিসগুলো কিন্তু আপনারা সেট করতে পারবেন। এই যে মেনুতে মোটামুটি এই জিনিসগুলো আপনারা পাচ্ছেন। আর পরে আপনি এখানে যে শিফট ইন্ডিকেটার, এটাকেও আপনি দেখতে পাবেন এখানে। আর এরপরে যদি আপনাদেরকে আমি বলি, সেটা হবে অ্যাবাউট দিস রিয়ার ভিউ মিরর। এবার দেখুন রিয়ার ভিউ যথেষ্ট ভালো। এখানে তো লাগছে চালানোর টাইমে কতটা ভালো রিয়ার ভিউ দিচ্ছে, ওটা আগে আমরা চালানোর টাইমে দেখব। তবে চলুন রাইডে যাওয়া যাক। অ্যান্ড দেন আমি বলে দিই আপনাদেরকে, আমার কাছে অলরেডি R15 ভার্সন 3 আছে। সো অ্যাজ আই এম ওনার অফ R15 ভার্সন 3, ওটার থেকে এখানে কতটা চেঞ্জ ফিল হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমি সাথে সাথেই বলবো। বন্ধুগণ, তবে এখানে রাইড রিভিউটা স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট সিট। এবার দেখুন 815 mm সিট হাইটে আপনি এখানে বসছেন। রিয়ার ফিটেড ফুটপেক্স, স্পোর্টি ব্যাপারটা তো আছেই। আর হ্যাঁ, যেরকম আগেই বলেছি, আমার কাছে R15 ভার্সন 3 আছে। সো ওটার সাথেও কম্পেয়ার করে অনেকটা আপনাদের জিনিসটা বলার চেষ্টা করবো। দেখুন ঝুঁকতে তো আপনাকে হচ্ছে, আর এই বাইকটা আমরা কিনছি এই জন্য, তাই না, মানে ওই স্পোর্টি ব্যাপারটা নেওয়ার জন্য। সো এই যে কমিটেড পজিশন, এটা মনে হয় আপনার পছন্দ বা আমাদের পছন্দ, সেই জন্য হয়তো বাইকটাকে আমরা আরও বেশি কিনছি, তাই না। ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বাইক বলতে পারেন ইয়ামাহা বা 150cc এই যে সেগমেন্টটা আছে এর মধ্যে। এই একটা ব্যাপার আছে। সিটটা যদি দেখেন, দেখুন মোটামুটি আমি বলবো ইজ কমফোর্টেবল, নট সফট, নট হার্ড। কিন্তু হ্যাঁ দেখুন, যদি আপনি পিলিয়নের হিসাবে দেখেন, দেখুন এই বাইকটা কিন্তু মানে সিঙ্গেল রাইডের জন্য স্পেশালি যদি ইউজ করেন, তাহলে আমার মনে হয় বেটার হয়। হ্যাঁ, যদি ছোটোখাটো ডিস্টেন্সে পিলিয়নের সাথে যাচ্ছেন, ঠিক আছে, বাট হ্যাঁ এই ব্যাপারটা আমরা একটু পরে কথা বলবো। কিন্তু হ্যাঁ, এবার এখানে স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে ফার্স্ট গিয়ারে এটাকে দিয়ে দিই। গিয়ারে কোনো প্রবলেম নেই। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, এই যে টর্ক ডেলিভারিটা দেখছেন। আচ্ছা, এবার আমি এই জিনিসটা বলতে পারি, এটাকে যদি এই আগের BS6 মডেলের সাথেও কম্পেয়ার করেন না, এখানে কিন্তু ইঞ্জিনের ক্যারেক্টারের মধ্যে কিন্তু ডিফারেন্সটা আছে। মানে আমি দুটো বাইককে পাশাপাশি চালাচ্ছি, সেই জন্য আমি এখানে বুঝতে পারছি। আর দেখুন, আমি এই জিনিসটা বলতে পারি যে বিকজ অফ দিস অ্যাসিস্ট্যান্ট সিপার ক্লাচটা কিন্তু যথেষ্ট সফট। আর আপনি যদি এখানে এই গিয়ার শিফটিংটাও দেখেন না, এটা কিন্তু একদম মাখনের মতন। আমি বলতে পারি আগের যে R15 ভার্সন 3 বা BS6-এর মডেলগুলো যদি আপনি কম্পেয়ার করেন, তার থেকে কিন্তু আমার মনে হচ্ছে এখানে আরও বেশি সফটওয়্যার, ঠিক আছে। সো এই একটা ব্যাপার আছে। এবার দেখুন ক্লাচ গিয়ারের ব্যাপারে এতটা কথা হচ্ছে, চলুন তবে এটার যে অ্যাক্সেলারেশন টেস্ট সেটা কমপ্লিট করি, দেন এটার যে পারফরমেন্স ওটার ব্যাপারে আপনাদেরকে আমি আগে জানাচ্ছি। উইল স্টার্ট উইথ 3 হর্নস। অলরেডি হ্যাভ কেপ্ট ইট অন গিয়ার 1, 1, 2, 3, 60 cross, time for 100. Let's see. Oh my god, excellent experience. বন্ধুগণ, একটা সোজা কথা বলি, দেখুন ভাইব্রেশন কিন্তু 90-100 পর্যন্ত যে এমন কিছু বুঝতে পারছি সেটা কিন্তু একদমই নয়। আর কমফোর্টেবল ক্রুজিং স্পিড মোটামুটি বলতে পারি ওই 110 পর্যন্ত মেনে চলা যেতে পারে। স্টেবিলিটিতে কোনো প্রবলেম নেই। সামনে 100, পেছনে 140 সেকশনের টায়ার, স্টেবিলিটিতে কোনো প্রবলেম আপনি কিন্তু এখানে বুঝতে পারছেন না। আর মোটামুটি দেখুন ইঞ্জিন হিটিংয়ের কোনো ইস্যু আমিও বুঝতে পারিনি। ইঞ্জিনে খুব বেশি চেঞ্জ তো হয়নি। সব মানে আমি আশা করছি আপনারাও খুব বেশি এখানে ইঞ্জিনের হিটিং এই জিনিসগুলো আপনারা পাবেন না, ঠিক আছে। আর তারপরে দেখুন, আমি এটাও আপনাদের বলে দিই যে মাইলেজ যদি দেখেন 40-45 পর্যন্ত পেয়ে যাবেন। আর যদি হাইওয়েতে 80-90 চালান, তাহলেও 38-40 পর্যন্ত আপনি এখানে কিন্তু এক্সপেক্ট করতে পারেন। আর তারপর এখানে দেখুন, আপনি এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ পাচ্ছেন, ওটাকে একবার টেস্ট করে আপনাদের দেখিয়ে দিই। ফোর্থ গিয়ারের থেকে দেখুন আমি এখানে থার্ড গিয়ারে শিফট করলাম, কিছু হলো না। এই যে সেকেন্ড গিয়ার শিফট করেও আমি ক্লাচটা ছেড়ে দিলাম, এখানে কিন্তু রিয়ার টায়ারটা স্লিপ করেনি। হাই স্পিডে যখন সামনে কিছু চলে আসে, নিজেকে বাঁচানোর জন্য, স্পিডটা স্লো ডাউন করার জন্য যখন ইঞ্জিন ব্রেকিং করেন না, তখনও কিন্তু এই বাইকটা আপনাদের হেল্প করবে, পেছনের চাকাটাকে স্লিপ হতে দেবে না। আর দেখুন এখানে কিন্তু বলতে পারেন যে ওই কুইক শিফটার আছে, ক্লাচলেস আপশিফট হবে, তো ওটাকে করে দেখি। থার্ড গিয়ার থেকে দেখুন ফোর্থে চলে আসলাম, ফিফথে চলে আসলাম, সিক্সথে চলে আসলাম। তো ক্লাচলেস যে আপশিফট যেটা না, সেটাও কিন্তু এই বাইকটাতে কিন্তু আপনারা মানে যথেষ্ট ভালো মতন বুঝতে পারছেন, ঠিক আছে। মানে একটা দেখুন হালকা ওই বলতে পারেন যে হালকা একটা স্মুথ একটা খট করে একটা ওই জার্ক আপনাকে দিচ্ছে, কিন্তু স্মুথলি এগিয়ে নিয়েও চলে যাচ্ছে, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার ছিল। আর আমার মনে হয় দেখুন আগের R15 ভার্সন 3 থেকে যদি কম্পেয়ার করেন, এখানে একটু বলতে পারেন যে পারফরমেন্সটা আপনার একটু বেটার পাবেন। আর এবার বন্ধুগণ, এর যে ব্রেক সেটা নিয়ে কথা বলবো। মোটামুটি এটাকে নিয়ে যাব 60 থেকে 70-র মধ্যে, অ্যান্ড দেন ফ্রন্ট ব্রেক করবো। মোটামুটি 64-এ গিয়ে ফ্রন্ট ব্রেক করেছি।
দেখুন আমি বলবো 282 mm ফ্রন্ট যে ব্রেকটা আছে যথেষ্ট ভালো ব্রেক বাইট ফিডব্যাক দিচ্ছে। হ্যাঁ এবিএসটা এখানে বুঝতে পারিনি, কিন্তু আমি R15 ভার্সন 3 নিজের বাইকটা যখন চালিয়েছি অনেকবার বুঝতে পেরেছি আমি এবিএস ইন্ট্রুশন। ব্রেকিং সেটআপ যথেষ্ট সিমিলার। সো বলতে পারেন এখন যদি নাও বা করে হয়তো ফেস্টানোর মতন কোনো জিনিস ছিল না সেই জন্য করেনি, তার মানে কিন্তু এটা না যে ব্রেক খারাপ এবিএস খারাপ, দুটো যথেষ্ট ভালো এখানে, ঠিক আছে। আর বন্ধুগণ এবার রিয়ার যে ব্রেকটা ওটাকেও টেস্ট করে দেখবো, মোটামুটি নিয়ে যাব 60 পর্যন্ত, অ্যান্ড দেন রিয়ার ব্রেক 61 এর রিয়ার ব্রেক প্রেসড। অ্যান্ড ইয়েস এটাও মোটামুটি আমার বাইকটার মতনই R15 ভার্সন 3 এর, মানে ওখানে যখন এক্সট্রিম রিয়ার ব্রেকটাকে প্রেস করা হয় না অনেকটা এবিএস কিন্তু বোঝায় যে আমি আছি ভাই, ব্যাপারটা এখানেও কিন্তু সিমিলারই আমি বুঝতে পারছি। আর তারপরে দেখুন এখানেও প্রোগ্রেসিভ নেচার এরিয়া, এমন যে খুব বেশি স্পিড কাট ডাউন হচ্ছে তা না, কিন্তু ব্রেকটা ধরলেই হালকা যে স্পিডটা কমিয়ে দিচ্ছে সেটা কিন্তু ফিলটা এখানে আছে। আর চলুন এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করে দেখি, মোটামুটি ওই একই স্পিডে ধরে নিন 60 থেকে 70-এর মধ্যে, অ্যান্ড 64-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট। দেখুন পেছনে কেউ নেই দেখেই ব্রেকটা করছি, সো ওটা নিয়ে চাপ নেই। এবার দেখুন ওভারঅল আমি ব্রেকিং বলতে পারি যথেষ্ট ভালো, ফ্রন্টে 282 mm, রিয়ারে 220 mm এর ডিস্ক, যথেষ্ট ভালো রেসপন্স দিচ্ছে। আর হ্যাঁ এবিএসের ইন্ট্রুশনটা ফ্রন্টে খুব বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়ার থেকে যথেষ্ট ভালো মতন বোঝা যাচ্ছে। ওভারঅল ব্রেকিং যদি দেখেন যথেষ্ট ভালো। আর হ্যাঁ এখানে ট্র্যাকশন কন্ট্রোল আমি টেস্ট এখন করতে পারছি না, কিন্তু ট্র্যাকশন কন্ট্রোলও আছে, সো ওটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ বলতে পারেন। অফ করে চালাবেন না, ইটস মাই রিকোয়েস্ট। লাইভ ভগবান একটাই দিয়েছে, যখন চালাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল অন করেই চালান, তাই না? লাইভ থাকলে কিন্তু অনেক এনজয় হবে। সো এনজয় করার জন্য, স্পিড বেশি পাওয়ার জন্য ট্র্যাকশন কন্ট্রোলটাকে অফ করে দিয়ে চালাবেন, এরকম কিন্তু প্লিজ করবেন না, ঠিক আছে? আর যদিও করেন তাহলে কিন্তু ইন এক্সপার্ট অ্যাডভাইস। এবার আপনাদেরকে আমি যে সাসপেনশন সেটার ব্যাপারে বলবো। দেখুন আমার মনে হয় যে এই বাইকটাকে আমরা কিন্তু কিনছি একটু ওই স্পোর্টি ফিল্টার জন্য, ঠিক আছে? সো দেখুন ফ্রন্ট হোক বা রিয়ার এখানে কিন্তু আপনি ওই স্টিফার ব্যাপারটা কিন্তু পাবেন, ঠিক আছে? আর দেখুন এই ব্যাপারটা আপনাদের অলরেডি আমি অ্যাক্সেলারেশন টাইমেও বলেছি যে হাই স্পিড, টপ স্পিড বা এই স্ট্রেট লাইন স্টেবিলিটি যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট যদি আপনি এটাকে কর্নারিংও দেখেন না, দেখুন আমার R15 ভার্সন 3 BS6 যে মডেলটা ওখানেও যদিও বা ইউএসডি নেই, কিন্তু তাও যথেষ্ট ভালো কর্নারিং হয়। আর এখানে যদি দেখেন তাহলে কিন্তু কর্নারিং আপনি আরও বেটার পাচ্ছেন, মানে ওভারঅল এই যে এক্সপিরিয়েন্স যেটা আমি আপনাদের বলতে চাইছি, ঠিক আছে? কিন্তু হ্যাঁ এবার প্রবলেম কোথায় হবে, ধরুন আপনি কোনো ওই পাথরের রাস্তা, ঠিক আছে, বা একটু ওই পটহোলস ওই রাস্তাগুলোর মধ্যে দিয়ে চালাচ্ছেন, তখন কিন্তু আপনার যে রিয়ারটা না, আপনার যে ব্যাক, সেখানে কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ঝটকাটা কিন্তু লাগছে, সো ওইখানে একটু কিন্তু আনকমফোর্টেবল ফিল হতে পারে। এবার আমার যে R15 ভার্সন 3 BS6 মডেল আছে তার থেকে কিন্তু এখানে ব্রেকিং সেট আপ হোক বা সাসপেনশন সেট আপ, ওভারঅল ফিলটা আমি কিন্তু খুব বেশি ডিফারেন্স সেটা কিন্তু আমি এখানে বুঝতে পারছি না, ঠিক আছে? আর এবার দেখুন ওভারঅল ফিলের ব্যাপারটা আপনাদেরকে বলবো। দেখুন ওই স্পোর্টি ব্যাপারটা তো আছেই, কমিটেড পজিশন আপনাকে অনেকটা ঝুঁকতে হচ্ছে, দেন ক্লিপ অন হ্যান্ডেল বার এই ব্যাপারটা তো আছেই। আর দেখুন যখন এরকম করছি না, বাইক কিন্তু নিজের কন্ট্রোলটাকে এখানে কিন্তু লুজ করছে না, এই ব্যাপারটা দেখতে হবে। আর ওই স্টিফনেসটা ফ্রম দ্য ফ্রন্ট সাসপেনশন বিকজ অফ ইউএসডি এরকম করলে কিন্তু বোঝাও যাচ্ছে, ঠিক আছে? সো এই ব্যাপারটা কিন্তু ডেফিনেটলি আছে, আমাকে এটা কিন্তু বলতেই হবে। এর বাদে দেখুন রিয়ার ভিউ মিররটা যদি ঠিকঠাক সেট করে রেখে থাকেন, রিয়ার ভিউ যথেষ্ট ভালো পাবেন, স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পোজিশন সেন্সার, ন্যাভিগেশন, কি নেই যা চাই আমরা সব কিছুই কোম্পানি এখানে দিয়েছে, প্রাইসটাও ওই জন্য একটু বাড়িয়ে দিয়েছে। এবার দেখুন আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে স্পোর্টি ব্যাপারটার জন্য, কমিটেড পজিশনের জন্য একটু আপনাকে ঝুঁকে বসতে হচ্ছে। এবার হ্যাঁ আমি এটাও আপনাদেরকে ওভারঅল ফিলের ব্যাপারটা বলবো যে আপনি যদি যদি শর্ট ডিস্টেন্স ট্রাভেল করেন বা ওভারঅল সিটি রাইডের জন্য কিন্তু ঠিক আছে, কিন্তু যদি আপনি লং রাইডের জন্য এটাকে চুজ করে থাকেন একটু প্রবলেম হতে পারে। কিন্তু আবার বলবো যদি অভ্যেস হয়ে গিয়ে থাকে ব্যাপারটা আলাদা, কিন্তু যদি নতুন কেনেন লং রাইডের জন্য তখন মনে হয় একটু প্রবলেম হতে পারে, বিকজ এই পাম্পগুলোতে একটু ব্যথা হতে পারে বিকজ অফ দিস, মানে এই যে এই রাইডার পজিশন আপনি অনেকটা ঝুঁকে বসছেন, বা যদি পিলিয়নের সাথেও রাইড করেন বিকজ পিলিয়নের সিটটা অনেকটা ছোটো, একটু প্রবলেম হতে পারে। মানে একটা শর্ট রাইড, একটা ফান রাইড, ঠিক আছে, মানে বলতে পারেন একটা উইকেন্ড রাইড, এইগুলোর জন্য ঠিক আছে। আর যদি অভ্যেস হয়ে গিয়ে থাকে তাহলে লং রাইড ঠিক আছে, কিন্তু যদি অভ্যেস না থাকে তাহলে প্রথম যদি শুধুমাত্র লং রাইডের জন্য কেনেন তাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে বিকজ অফ দিস বলতে পারেন রাইডার পজিশন অ্যান্ড সিট, ঠিক আছে? সো এই একটা ব্যাপার ছিল। এবার দেখুন মোটামুটি বাইকটার ব্যাপারে কথা হয়ে গেছে, চলুন তবে এটার কনক্লুশনে যাই অ্যান্ড দেন দেখি প্রেজেন্ট মার্কেটে যদি এর কম্পিটিশনের সাথে বাইকটাকে কম্পেয়ার করা হয় তাহলে বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। বন্ধুগণ তবে এবার কনক্লুশন ব্যাপারটা কথা বলা যাক। দেখুন সবথেকে প্রথমে যদি কম্প্যারিজনে আনেন, দেখুন এই বাইকটা 150 সিসির মধ্যে কিন্তু ফেয়ার্ড, ঠিক আছে, কিন্তু প্রাইসটা যেহেতু অনেকটাই বেশি, 2,35,000, 40, 45 পর্যন্ত, 200 সিসির সাথে কম্প্যারিজন হবে। এবার যে 200 সিসিতে যাচ্ছেন ওখানে আপনি আরএস বা কারিজমা পেয়ে যাচ্ছেন। এবার দেখুন আরএস হোক বা কারিজমা মোটামুটি 2,15,000 থেকে 20 মধ্যে আপনি পেয়ে যাবেন প্রাইস, ঠিক আছে, কিন্তু সেখানে যদি দেখেন এখানে
35-এ যাচ্ছেন, 2,40,45 পর্যন্ত আপনাকে যেতে হতে পারে, বলতে পারেন মোটামুটি 15-20 হাজার টাকা পর্যন্ত গ্যাপ আছে। এবার হ্যাঁ, R15 ভার্সন 4 এর সাথে যদি আবার RS বা কারিজমা কম্পেয়ার করেন, খুব বেশি প্রাইস গ্যাপ নেই, কিন্তু এখানে যদি দেখেন R15 ভার্সন M, তাহলে কিন্তু 15-20 হাজার টাকা গ্যাপ আছে, এখানে আপনি বেশি পে করছেন। এবার দেখুন, আমি বলতে পারি যদি আপনার 150 থেকে 200 সিসির মধ্যে বাইক কেনার প্ল্যান হয়ে থাকে, আপনার সবথেকে বেশি অ্যাক্সেলারেশন চাই, ফিচার্সও ভালো চাই, কিন্তু একটু কমফোর্টেবল রাইডার পজিশন চাই, ঠিক আছে, যেরকম ফিচার যদি বলি টার্মিনাল ন্যাভিগেশন, কল, SMS, আমার মনে হয় ডুয়াল চ্যানেল ABS, এই জিনিসগুলো কারিজমার সাথে আপনি যেতে পারেন। প্রাইস বলে দিয়েছি অলরেডি, 2,15,20,000 মধ্যে পাওয়া যাচ্ছে। ইনফ্যাক্ট আমি এটাও বলতে পারি, RS এর যখন কথা উঠছে, বাজাজ পালসার RS 200, আপনার একটা কমফোর্টেবল রাইড, ভালো অ্যাক্সেলারেশন প্রয়োজন হয়ে থাকে, আমার মনে হয় আপনি RS-টাও কিনতে পারেন যদি লুক আর আবার যদি পছন্দ হয়ে থাকে। কিন্তু এখানে যদি আসেন, হ্যাঁ আমি মানছি এখানে প্রাইস আপনি অনেকটাই বেশি পে করছেন, কিন্তু দেখুন এখানে অনেকগুলো জিনিস একসাথে আসছে। যেরকম ধরুন একটা ট্রাইড অ্যান্ড টেস্টেড ইঞ্জিন, যেখানে খুব বেশি প্রবলেম নেই, ভালো আপনি মাইলেজ পাচ্ছেন, ফিচার্স এখানে যথেষ্ট আছে, ব্লুটুথ পাচ্ছেন, দেন হ্যাজার্ড পাচ্ছেন, দেন ডুয়াল চ্যানেল ABS, কুইক শিফটার, ঠিক আছে, দেন আপনি এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, এই সবগুলো আপনি পাচ্ছেন। আর টপ অফ অল যদি আপনি দেখেন এখানে যে হ্যান্ডলিং যে ব্যাপারটা না, আর প্রপার একটা মানে স্পোর্টস বাইকের যে ফিলটা, সেটাও কিন্তু আপনারা এখানে পাচ্ছেন, ঠিক আছে। তো আমি বলবো দেখুন এই সব জিনিসগুলো মিলিয়ে, ঠিক আছে, যদি একটা প্রথমত তো ইয়ামার একটা বলতে পারেন ভরসামান ইঞ্জিন যদি হিন্দিতে বলা যায়, দেন ফিচার্স, দেন মাইলেজ, দেন লুক, দেন হ্যান্ডলিং, ওভারঅল একটা বাইক যদি আপনার 150 থেকে 200 সিসির মধ্যে প্রয়োজন হয়ে থাকে, আমি মানছি এটা এক্সপেন্সিভ, কিন্তু আমি আজকে এই 2025-এ দাঁড়িয়েও বলবো যদি আপনার বাজেটটা একটু বেশি থেকে থাকে, 2,35,000 থেকে 40-এর মধ্যে, এই বাইকটা কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে কিন্তু একটা সেন্স বানাচ্ছে। তবে বন্ধুগণ, বাইকটার মধ্যে কি আছে না আছে, পজিটিভ নেগেটিভস, কম্প্যারিজন উইথ RS 200, কারিজমা 200, এভরিথিং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবার আপনাদের কি মনে হচ্ছে, RS 200, কারিজমা 200 নাকি R15M, এই বাইকটা আপনারা কিনতে বেশি পছন্দ করবেন? নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটি লাইক, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুগণ এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।